এখন 36-এর যোদ্ধা। কোথায় গেল শাপলার যোদ্ধা? যদি শাপলার যোদ্ধারা যুদ্ধ না করত, সেদিন যদি রক্ত না দিত, আপনারা যারা আজকে বাহবা নিচ্ছেন আর সংসদে দাঁড়িয়ে সেই 36-এর যোদ্ধা বলে নিজকে দাবি করছেন, অনেকে 36-এর যোদ্ধা বলে আন্দোলন করছেন, আপনার এই আন্দোলন কখনো কার্যকর হইতো না। হেফাজত ইসলামের আন্দোলন তো 36 দিনের না, আমরা ভুলে গেছি। হেফাজত ইসলামের আন্দোলন কয়েক বছরের। হেফাজত ইসলাম গঠিত হয়েছে অনেক আগ থেকে। ময়দানে এটা ফেমাস হয়েছে, ফেমাস হওয়ার পরে এর কার্যক্রম শুরু হয়েছে। 5 মের কথা আমরা সবাই জানি, কিন্তু এর আগের বছর তো 6 মে প্রোগ্রাম হয়েছে। তাহলে একটা বছর তো হেফাজতের গরম গরম প্রোগ্রাম ছিল, ধারাবাহিক প্রোগ্রাম ছিল। সে এক বছরের আন্দোলন সংগ্রামের কথা আমরা বলে গেলাম। এখন 36-এর যোদ্ধা। কোথায় গেল শাপলার যোদ্ধা? যদি শাপলার যোদ্ধারা যুদ্ধ না করত, সেদিন যদি রক্ত না দিত, আপনারা যারা আজকে বাহবা নিচ্ছেন আর সংসদে দাঁড়িয়ে সেই 36-এর যোদ্ধা বলে নিজকে দাবি করছেন, অনেকে 36-এর যোদ্ধা বলে আন্দোলন করছেন, আপনার এই আন্দোলন কখনো কার্যকর হইতো না। বিষয়টা এভাবে বুঝেন, যদি পাকিস্তান না হইতো বাংলাদেশ কখনো হইতো না। বিদেশ থেকে যদি আন্দোলন করে ওলামায়ে কেরাম সেদিন এই দেশকে মুক্ত না করত, তাহলে পাকিস্তান হইতো না, আর পাকিস্তান না হইলে বাংলাদেশ করা সম্ভব হইতো না। আজকে যারা বাংলাদেশের 71-এর মুক্তিযোদ্ধা, ওরাও একই প্রতারণা আমাদের সাথে, জাতির সাথে, এই দেশের গণমানুষের সাথে করেছে। শুধু কেবল 71-এর যোদ্ধা, 71-এর যোদ্ধা। কিন্তু 71-এর যোদ্ধা এর এই যুদ্ধটা কাজে লাগছে কখন? যখন ওলামায়ে কেরাম ফাঁসি কাস্টে ঝুলেছে, ওলামায়ে কেরাম জেল এবং কারাবরণ করেছে, ওলামায়ে কেরাম নিজেদের বুক পাতিয়ে দিয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতনে যখন শিকার হয়েছে, তখন ওলামায়ে কেরামের সে আন্দোলনের ফলশ্রুতিতে 37-এর পার্টিশন হয়, 47-এর পার্টিশন হয়। সেই পার্টিশনের বিনিময়ে পাকিস্তান যদি না হইতো, আপনারা যারা 71-এর মুক্তিযোদ্ধা বলে নিজকে দাবি করেন, আপনারা পারতেন না, সেই যোগ্যতা আপনাদের নাই। ওলামায়ে কেরাম এই দেশের গণমানুষকে আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করার এই সাহস, এই পদ্ধতি শিক্ষা দিয়েছে। এটা ইতিহাস, এটা গল্প নয়, এটা কাহিনী নয়। কিন্তু সেই 71-এর মুক্তিযুদ্ধরা যেরকম 47-এর যুদ্ধকে বলে গেছে, 47-এর পূর্বের সেই ইতিহাস বলে গেছে, আজকে আমাদেরকে ওইভাবে ভুলানো হচ্ছে। শুধু কেবল 36-এর যোদ্ধা, শাপলার যোদ্ধা গেল কই? আমাদের হেফাজতকে গর্জে উঠতে হবে। শাপলার আওয়াজ নিয়ে, শাপলার আবেদন নিয়ে, শাপলার অবদান নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে। এই শাপলার অবদানকে কেউ যেন আমাদেরকে ভুলাইতে না পারে, এই জাতিকে ভুলাইতে না পারে। শাপলার সেই মর্মান্তিক ঘটনাগুলো এবং এই জালিম সরকারের সেই নির্যাতনগুলোকে যাদের সামনে আনতে হবে। সেদিন কেউ সাহস করে না ময়দান আসার জন্য, ফেসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে নামানোর জন্য। একমাত্র ওলামায়ে কেরাম মাঠে নামছে। আমরা মুখ খুলেছি সবার আগে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে। এরপরে আস্তে আস্তে অন্যরা এখানে আসে যুক্ত হয়েছেন। শেষ পর্যায়ে ওনারা আন্দোলন করে সফলতা যখন দেখলো যে সফল একেবারে দ্বার প্রান্তে, ওনারা গুহা থেকে বের হয়েছে। কারো আন্দোলনকে, কারো অবদানকে আমি তুচ্ছ করতে চাই না। আমি আমার হেফাজতের অবদানকে অস্বীকার কেন করা হচ্ছে এর প্রতিবাদ করতে চাই। সেই প্রতিবাদের জন্য এই কথাগুলি বলছি, নইলে কারো কোনো অবদানকে আমি অস্বীকার করতে চাই না। যে যার জায়গা থেকে যে অবদান রেখেছে সেটা চিরধার্য, চিরদিন স্মরণ করি, চিরদিন সম্মান করি। কিন্তু আমাদের সম্মানটা আমাদেরকে দিতে হবে, আমাদের মর্যাদা আমাদেরকে দিতে হবে, সংসদে দিতে হবে, সংসদের বাইরে দিতে হবে। আজকে আমাদেরই কাউকে দেখতেছি, উনি হেফাজতেরই বড় নেতা, লিডার। জানি না হেফাজতের সাথে বর্তমানে ওনাদের কি সম্পর্ক। ওনারা একটা ভ্রষ্ট দলের মতাদর্শ গ্রহণ করে আন্দোলন সংগ্রাম করতেছেন। আর আমাদের এই হেফাজতের আগামী দিনের প্রজন্ম ছাত্রদেরকে ওই মেজাজে গড়ে তুলতে চাচ্ছে।
দিচ্ছেন, আমি আজকের এই প্রোগ্রাম থেকে এটা প্রতিবাদ জানাই। কোনো অবস্থায় যেন আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে নষ্ট ভ্রষ্ট মতবাদ শিখাইয়া যেন ভিন্ন পথে এদেরকে মিসগাইড না করা হয়, করতে যেন না পারে, এ ব্যাপারে আমরা সচেতন থাকবো। সর্বশেষ কথা হলো হিজবুত তাওহীদের ব্যাপারে যে কথাটা হয়েছে, আমরা যারা এখানে মাদ্রাসা মহতামিম সাহেবরা আছেন, দায়িত্বশীলরা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, বেফাক আছে, জমিয়ত আছে, পরামর্শ করে আমিও চাই এরকম একটা প্রোগ্রাম হোক যেটি ইতিহাস হয়ে থাকুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।